যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হলো প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং প্রিএম্বল অবভিয়াসলি আমরা সবাই পড়ে থাকি বিভিন্ন সময়। আমাদের যত টেক্সট বুক সেখানে আমরা প্রিএম্বল পড়ে থাকি। প্রিএম্বল কি বা কেন, বা প্রিএম্বল থেকে কি ধরনের কনটেক্সটে আমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং প্রিএম্বলের বেসিক আইডিয়া নিয়ে একটু আলোচনা করব। দেখো, একটা জিনিস আমি আগে বলতে চাই, সেটা হলো যে কোনো কনস্টিটিউশনে যদি সেটা রিটেন কনস্টিটিউশন হয়, যদি সেটা রিটেন কনস্টিটিউশন হয়, তো রিটেন কনস্টিটিউশনে কিন্তু প্রিএম্বলটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। এটা আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে। রিটেন কনস্টিটিউশনে প্রিএম্বল কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আমি যদি বলি রিটেন কনস্টিটিউশন কি, তো আমরা জানি রিটেন কনস্টিটিউশন ইজ বেসিক্যালি যেখানে সবকিছু একটা পার্টিকুলার ডকুমেন্টে কম্পাইলড। যেমন ইউএস এর কনস্টিটিউশন, আমি যদি দোকানে গিয়ে বলি ইউএসএ একটা কনস্টিটিউশন দিতে, তাহলে ওরা আমাকে একটা কনস্টিটিউশন প্রোভাইড করতে পারবে। যদি আমি ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করি ইন্ডিয়ার কনস্টিটিউশন, আমরা একটা কম্পাইলড ভার্সন পাবো। ইউকের কনস্টিটিউশন আমরা বলি রিটেন নয়, কিন্তু অ্যাকচুয়ালি ইউকের কনস্টিটিউশনও রিটেন, কিন্তু ইউকের কনস্টিটিউশনটা ফ্র্যাগমেন্টেড, একটা লাইব্রেরির মতো। ইউকের মনার্কের কাজ একটা বইতে লেখা আছে, ইউকের পার্লামেন্টের কাজ আর একটা বইতে লেখা আছে, ইউকের জুডিশিয়ারির কাজ আর একটা বইতে লেখা আছে। সো সবকিছুই ইউকেতেও আছে, কিন্তু সেটা একটা পার্টিকুলার ডকুমেন্টে কম্পাইল করা নয়। এটা হলো ইউকের সাথে ইউএস এর বেসিক ডিফারেন্স। এবার যখন আমি একটা কনস্টিটিউশনকে একটা পার্টিকুলার জায়গাতে কম্পাইল করব, একটা ডকুমেন্টে কম্পাইল করব, তখন অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিতে হবে। যখন নর্মাল কোনো আমরা বই পড়ি এবং সেই বইটাতে যদি একটা প্রপার কম্পাইলেশন থাকে, তাহলে সামনে একটা সূচিপত্র বা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফিচার রিটেন কনস্টিটিউশনে। তাই ইউএসএই হলো প্রথম দেশ যারা তাদের রিটেন কনস্টিটিউশনে একটা প্রিএম্বল অ্যাড করেছিল। তো আমাদের দেশের যে প্রিএম্বলের কনসেপ্ট, সেটা কিন্তু ইউএস থেকে নেয়া। মাথায় রাখবো, রিটেন কনস্টিটিউশনে কিন্তু প্রিএম্বল খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। এটা আমরা ফার্স্ট পয়েন্ট মাথায় রাখবো। এবার আমি যদি জিজ্ঞেস করি প্রিএম্বল কি, প্রিএম্বল হলো একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। প্রিএম্বলটা দেখে আমাদের যারা কনস্টিটিউশন মেকার, তারা কোন উদ্দেশ্য নিয়ে সংবিধান বানিয়েছে সেটা, আমাদের নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট অ্যাজ এ রাষ্ট্র ভারত কেমন, সেটা জানা যায়। এবং তারপর দেখবে প্রিএম্বলের একদম নিচের যে পোর্শনটা, সেখানে আমাদের সংবিধানকে আমরা কবে অ্যাডপ্ট করেছি, কবে এনাক্ট করেছি, আর সবচেয়ে উপরে আমাদের সংবিধানের মেন সোর্স কে, সেটা সম্বন্ধে জানা যায়। এবার প্রিএমএল থেকে দুটো পয়েন্ট, প্রিএমএল এর কনসেপ্ট আমরা তো নিয়েছি ইউএসএ থেকে, কিন্তু প্রিএমএল এর যে রাইটিং স্টাইলটা, উই দ্য পিপল, এই যে স্টাইল অফ রাইটিং, সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া। আমরা দেখি, প্রথমত আমরা একটু প্রিএমএল এর ডেফিনেশনটা দেখে নিই। Preamble is an introductory statement in a document that explains the document's philosophy, অর্থাৎ কি কারণে ডকুমেন্টটা তৈরি হয়েছে, ডকুমেন্টের দর্শনটা কি। আমাদের যদি প্রিএমবেল, যদি আমরা আমরা কনস্টিটিউশনটাকে আমাদের একটা ডকুমেন্ট বলি, তাহলে কনস্টিটিউশনের দর্শন কি, আমাদের দেশের কোর ভ্যালুস, প্রিন্সিপাল। আমাদের দেশ এমন একটা দেশ যেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের দেশ এমন একটা দেশ যেটা একটা সভারিন কান্ট্রি। আমরা কারুর ডমিনিয়নে পড়ি না, আমরা নিজেদের মতো করে পলিসি তৈরি করতে পারি, নিজেদের মতো করে আইন তৈরি করতে পারি, তার জন্য কোনো বাইরের দেশ আমাদের দেশকে কন্ট্রোল করে না। উই আর এ সভারিন। একসময় কংগ্রেসের ডিমান্ড ছিল ইন্ডিপেন্ডেন্স উইদাউট সভারিনিটি, যেটাকে আমরা বলতাম ডমিনিয়ন স্টেটাস। আমাদের দেশে একটা স্বাধীন সরকার থাকবে, মাথার ওপরে ইংল্যান্ডের মনার্ক থাকবে, সে আমাদের দেশকে কন্ট্রোল করবে। ইংল্যান্ডের মনার্ক হবে আমাদের দেশের কনস্টিটিউশনাল হেড। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। 1929 আমরা পূর্ণ স্বরাজ রেজলিউশন নিয়েছি, এবং আমরা বলেছি যে আমাদের দেশের সংবিধান এমন একটা সংবিধান হবে যে দেশের সংবিধানে বাইরের কোনো দেশ কন্ট্রোল করবে না। আমরা একটা সভারিন, আমরা একটা সার্বভৌম, আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের দেশে ভোট হয়। চীন নয় আমাদের দেশ, আমাদের দেশে ভোটের মাধ্যমে সরকার নির্ধারিত হয়। তাহলে এটা আমাদের দেশের কোর ভ্যালুস, প্রিন্সিপাল, ফিলোসফি, সেটা প্রিএমএল এ বলা আছে। তার সাথে ইন এ কনস্টিটিউশন ইট প্রেজেন্টস দ্য ইন্টেনশন অফ ইটস ফ্রেমার্স and the history behind its creation
দ্য কোর ভ্যালুস অ্যান্ড দ্য প্রিন্সিপাল। কোর ভ্যালু আমি অলরেডি বলে দিয়েছি। এবার ইন্টেনশন অফ দ্য ফ্রেমার্স, আমাদের দেশের সংবিধানের যারা সংবিধান তৈরি করে, আমি বলেছিলাম কনস্টিটিউশনের দুটো উদ্দেশ্য আছে। কনস্টিটিউশন যদি দেখি আমরা, তার বেসিক্যালি দুটো উদ্দেশ্য রয়েছে। এক নম্বর উদ্দেশ্য, অবশ্যই যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছে সেটা অ্যাজ এ গাইডলাইন কাজ করবে। তোমরা জিজ্ঞেস করবে গাইডলাইন মানে কি? গাইডলাইন মানে হলো যখন আমাদের দেশ আলটিমেট স্বাধীন হবে, যখন আমাদের দেশকে স্বাধীন করার পর আমাদের দেশটাকে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে, তখন সরকার কি গাইডলাইন বেস করে চলবে, পার্লামেন্ট কিভাবে চলবে, প্রাইম মিনিস্টার কিভাবে চলবে, প্রেসিডেন্টের কি কাজ হবে, সুপ্রিম কোর্টের কি কাজ হবে, হাইকোর্টের কি কাজ হবে, সবটা গাইডলাইন কনস্টিটিউশনে বলা আছে। কারণ কনস্টিটিউশন আমাদের দেশের সুপ্রিম ল, ফান্ডামেন্টাল ল, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। তার সাথে আমরা বলেছিলাম যে কনস্টিটিউশনের আরো কিছু উদ্দেশ্য থাকবে, সেটা হলো আদার আদার অবজেক্টিভস। সেই আদার অবজেক্টিভের মধ্যে আমরা অবশ্যই জওহরলাল নেহেরুর যে অবজেক্টিভ রেজলিউশন সেটা বলবো, যেখানে বলা ছিল এই সংবিধান মানুষকে লিবার্টি দেবে, যে লিবার্টি আমরা ব্রিটিশ পিরিয়ডে পাইনি, তাই তো? কারণ ব্রিটিশ পিরিয়ডে বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে রাখা হতো, আমাদের কোনো লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ছিল না, আমরা যেটাই বিশ্বাস করতাম সেখানে তার ওপর একটা ছড়ি ঘোরানো হতো, আমরা নাটক বানাবো সেই নাটকে একটা কন্ট্রোল করা হতো। আমরা দেখেছিলাম নাট্যা বিনয় নিয়ন্ত্রণ আইন। আমরা দেখেছিলাম যখন আমরা সংবাদপত্র তাদের মতো করে নিউজ করবে, সেখানেও একটা কন্ট্রোল করা হচ্ছে। কে কন্ট্রোল করছে? না, অবভিয়াসলি কন্ট্রোল করছে হলো ব্রিটিশ সরকার। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লিটার নিয়ে এসেছিল, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। তাহলে আমাদের দেশে কোনো লিবার্টি ছিল না, ইকুয়ালিটি কি জিনিস আমরা জানতাম না। সেম জায়গাতে কাজ করছে, একজন ব্রিটিশের যা স্যালারি তার থেকে একজন ইন্ডিয়ান স্যালারি অনেক কম। তার মানেটা কি? আমাদের কোনো ইকুয়ালিটি নেই। ছেলে আর মেয়েদের মধ্যে একটা জেন্ডার গ্যাপ আমরা দেখেছি, ওরা প্রমোট করা হতো, ঠিক আছে। হ্যাঁ, বেথুন কলেজ তৈরি হয়েছিল বা এরকম কিছু তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো এক্সেপশন, জাস্টিস আমরা কখনো পাইনি, ঠিক আছে। তাহলে এইগুলো আলটিমেট সংবিধান এগুলোকেও মিক্সিওর করবে। সেগুলোর কথা কে বলছে? জওহরলাল নেহেরু। কিভাবে বলছে? 13 ডিসেম্বর 1946 অবজেক্টিভ রেজলিউশন আনার মাধ্যমে, যেটাকে নেহেরু কনভিন্স করাচ্ছেন গণপরিষদে। 22 জানুয়ারি 1947 সেটা পাস হয়ে যাচ্ছে, এবং সেটাও কিন্তু প্রিএমবেলে আছে, যার অ্যাপ্লিকেশন হলো ফান্ডামেন্টাল রাইটস, টিপিএসপি, যেখানে আমরা ইকুয়ালিটি দেখি, যেখানে আমরা জাস্টিসের কনসেপ্ট দেখি। তাহলে আলটিমেট এই যে পুরো প্রিএমবেল, প্রিএমবেল কি? প্রিএমবেল এমন একটা ডকুমেন্ট যেখানে আমাদের সংবিধানের কোর ভ্যালু, যেখানে আমাদের সংবিধানের মেকার্স অফ দ্য কনস্টিটিউশনের উদ্দেশ্য, সবার শেষে আমাদের কনস্টিটিউশনের অ্যাডপশন ডে, আর কনস্টিটিউশনের মেন সোর্স হলো পিপল অফ ইন্ডিয়া। সেই চারটে কনসেপ্ট আছে, আমরা একটু দেখে নিই। দেখো, পরপর বলা আছে, সোর্স অফ দ্য কনস্টিটিউশন কে? না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রশ্ন হলো কেন পিপল অফ ইন্ডিয়া, কেন সোর্স অফ দ্য কনস্টিটিউশন? কারণ আমাদের সংবিধান বা গণপরিষদ, আমাদের যে সংবিধান তৈরি হয়েছে সেটা গণপরিষদে তৈরি হয়েছে, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমাদের সংবিধান তৈরি হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল মেম্বার সংখ্যা 389 জন। তার মধ্যে গভর্নর্স প্রভিন্স থেকে 296 জন, 4 জন চিফ কমিশনার এরিয়া থেকে। এই 292 জন গভর্নর্স প্রভিন্স থেকে, 4 জন চিফ কমিশনার এরিয়া থেকে। এই 296 জন যে পার্সন, তারা ইলেক্টেড, সরাসরি মানুষের মাধ্যমে ভোট না হলেও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি গুলো থেকে তারা নির্বাচিত হয়ে আসছে। বাকি 93 জন তারা আলটিমেট কি হচ্ছেন? না, নমিনেটেড হচ্ছেন। কোথা থেকে? প্রিন্সলি স্টেট থেকে। আমরা যদি এই ইকুয়েশন নিয়ে চলি, তাহলে আউট অফ 389 আমি বলতে পারি 296 জন
গণপরিষদের মেম্বার তারা ছিল ইলেক্টেড, নির্বাচিত, মানুষের দ্বারা সরাসরি না হলেও মানুষের দ্বারা পরোক্ষভাবে। কেন? কারণ পিপল অফ ইন্ডিয়া তারা ভোট দিচ্ছে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে, আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে আলটিমেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের মেম্বাররা নির্বাচিত হয়ে আসছে। তাহলে মেন সোর্স অফ দ্য কনস্টিটিউশন উই দ্য পিপল। নেক্সট কি বলেছে? নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। অ্যাজ এ রাষ্ট্র ভারত কেমন দেশ? ভারত হলো একটা সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে এটা হলো ইন্ডিয়ার নেচার, ভারত রাষ্ট্র হিসেবে কেমন। নেক্সট কি বলা হচ্ছে? স্টেটমেন্ট অফ হিজ অবজেক্টিভ। অবজেক্টিভের মধ্যে জাস্টিস পড়ছে, লিবার্টি পড়ছে, ইকুয়ালিটি পড়ছে, ফ্র্যাটার্নিটি পড়ছে, তাই তো? তাহলে এগুলো হলো সংবিধানের উদ্দেশ্য, গাইডলাইন হিসেবে কাজ করবে, প্লাস মানুষকে লিবার্টি দেবে, মানুষকে ইকুয়ালিটি দেবে, মানুষকে জাস্টিস দেবে। এবং দ্য ডেট অফ ইটস অ্যাডপশন, এখানে দেখো পরিষ্কার বরাবর লেখা আছে ইন আওয়ার কনস্টিটিউশন অন দ্য 26th day of November 1949 অ্যাডপ্ট অ্যান্ড এনাক্ট। কারণ কনস্টিটিউশন যখন আলটিমেট একটা ড্রাফট প্রপোজাল ড্রাফটিং কমিটি বানিয়েছিল, সেটা আলটিমেট সেটা নিয়ে ডিবেট হয়, ডিসকাশন হয়, সেটা হওয়ার পর রাজেন্দ্র প্রসাদ সেখানে সিগনেচার করছে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। এইভাবে আমরা আমাদের দেশে আইন তৈরি করি, রাজ্যসভা লোকসভায় বিল পাস হয়, প্রেসিডেন্ট সই করে, এনাক্টমেন্ট। তাহলে কনস্টিটিউশন এনাক্ট কবে হচ্ছে? 26শে নভেম্বর 1949। আর যদি বলা হয় কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে হচ্ছে, কারণ কোনো একটা জিনিস যখন পাস করছে তখনই সেটা অ্যাডপ্ট হচ্ছে, সেম ডে 26শে নভেম্বর 1949। কনস্টিটিউশনটা এনফোর্স হচ্ছে 26শে জানুয়ারি 1950, তার 2 মাস পরে। ঠিক আছে, তাহলে এই হলো বেসিক প্রিএমবেলের কি কি পয়েন্টস বলা আছে সেটা আমরা একটু পড়ে নিলাম। নেক্সট এবার আমরা যদি যাই, সেটা হলো এই পয়েন্টটা দেখো যে প্রিএমবেলের কনসেপ্ট আমরা ইউএস থেকে নিয়েছি, কারণ আমরা জানি ইউএস হলো প্রথম দেশ যারা রিটেন কনস্টিটিউশন ইউজ করেছিল। তাহলে ইউএস যদি প্রথম দেশ হয় তারা রিটেন কনস্টিটিউশন ইউজ করেছিল, আর প্রিএমবেল যদি রিটেন কনস্টিটিউশনের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার হয়, তাহলে আমাদের প্রিএমবেলের কনসেপ্ট আমরা ইউএস থেকে নিয়েছি। অ্যান্ড রাইটিং স্টাইল, হাউ টু এক্সপ্রেস, এটা কোথা থেকে নেওয়া? অস্ট্রেলিয়া থেকে নেওয়া। তাহলে দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে, প্রিএমবেলের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে একটা কোশ্চেন, আর প্রিএমবেলের এক্সপ্রেশনের স্টাইলটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। প্রিএমবেলের কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএস থেকে, প্রিএমবেলের এক্সপ্রেশনের স্টাইলটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এবার একটা প্রশ্ন আমাদের মাথায় আসলো যে এই যে প্রিএমবেল, এই প্রিএমবেল বা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট যেটি, সেটা কোনো পার্টের আন্ডারে আসে? উত্তর না, সংবিধানের কোনো পার্টের আন্ডারে আসে না। সংবিধানে আমাদের 25টা পার্ট আছে, আমরা সবাই জানি, কিন্তু এই 25টা পার্টের মধ্যে এখানে কিন্তু প্রিএমবেল আসছে না। ন্যাচারালি কোনো পার্টের আন্ডারে আসছে না মানে কোনো আর্টিকেলের আন্ডারেও আসছে না। প্রিএমবেল কি কোনো স্কেডিউলের আন্ডারে আসে? সেটাও উত্তর না, কারণ আমাদের যে টোটাল 12টা শিডিউল আছে তার মধ্যে প্রিএমবেল নেই। তাহলে প্রিএমবেল কোনো পার্টের আন্ডারে আসছে না, প্রিএমবেল কোনো শিডিউলের আন্ডারে আসছে না। সো আমাদের মনে একটা প্রশ্ন আসে, ইজ ইট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ইয়েস অর নো? প্রিএমবেলটা কি আদৌ সংবিধানের পার্ট নাকি সংবিধানের পার্ট নয়? কারণ সংবিধানের কোনো পার্টে এটা নেই, সংবিধানের কোনো শিডিউলে এটা নেই, এটা কি আদৌ সংবিধানের কোনো অংশ নাকি অংশ নয়? এবার আমরা জানি যখন আমাদের সংবিধানের কোনো ভার্বিয়েজ, সংবিধানের কোনো একটা জায়গা নিয়ে কোনো মনে প্রশ্ন আসে, তখন আমরা যার শরণাপন্ন হই সে হলো সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, কারণ তারা সংবিধানের ব্যাখ্যা দিতে পারে। সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট ইজ দ্য ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সংবিধানের কে ইন্টারপ্রিট করতে পারে, সংবিধানের ব্যাখ্যা দিতে পারে। তখন আমরা সুপ্রিম কোর্টকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বলুন যে এটা কি সংবিধানের পার্ট নাকি সংবিধানের পার্ট নয়। সুপ্রিম কোর্ট 1960 সালে বেরুবাড়ি ইউনিয়ন কেস যখন হচ্ছে, সেই বেরুবাড়ি কেসে
সুপ্রিম কোর্ট বলছে প্রিএমবেল সংবিধানের কোনো পার্টই নয়, প্রিএমবেল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। পরে 1973 সালে সুপ্রিম কোর্টই আবার কেশবানন্দা ভারতী কেসে বলছে যে প্রিএমবেল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট কি নিজের রায় এইভাবে চেঞ্জ করতে পারে? ইয়েস। একটা আর্টিকেল আছে আমাদের সংবিধানে, সেই আর্টিকেলটা হলো আর্টিকেল 137। সেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ইজ এ সেলফ কারেক্টিং এজেন্সি। সুপ্রিম কোর্টের কাছে ক্ষমতা আছে, সুপ্রিম কোর্ট নিজেকে কারেক্ট করতে পারে, সুপ্রিম কোর্ট নিজের ভার্ডিক্টকে চেঞ্জ করতে পারে পরিস্থিতির বিচারে, সার্কামস্ট্যান্সেস এর বেসিসে সুপ্রিম কোর্ট ক্যান চেঞ্জ ইটস ভার্ডিক্ট। তাহলে যে সুপ্রিম কোর্ট 1960 সালে বেরুবারি কেসে বলছে যে প্রিএমবেল সংবিধানের পার্ট নয়, সেই সুপ্রিম কোর্টই 73 সালে এসে বলছে প্রিএমবেল সংবিধানের পার্ট। কিন্তু তার সাথে আর একটা কনসেপ্ট এই কেশবানন্দা ভারতী কেসে এসেছিল, সেটা হলো কনসেপ্ট অফ বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার মানেটা কি? বেসিক স্ট্রাকচার মানে হলো আমাদের সংবিধানের ক্ষেত্রে আমরা জানি পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে, পার্লামেন্ট যদি চায় পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। পার্লামেন্ট যদি চায় পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে। পার্লামেন্টকে এই ক্ষমতা স্বয়ং কনস্টিটিউশন নিজেই দিয়েছে, আর্টিকেল 368-এ এটা বলা আছে। কিন্তু পার্লামেন্ট যদি চায়, পার্লামেন্ট কি ডেমোক্রেসিকে চেঞ্জ করে অটোক্রেসি করতে পারে? পার্লামেন্ট ডেমোক্রেসিকে চেঞ্জ করে যদি অটোক্রেসি করে দেয় তাহলে তো ভারত চীন হয়ে যাবে, ভারতে আর কোনো ভোট হবে না। আচ্ছা, পার্লামেন্ট যদি চায় পার্লামেন্ট চেঞ্জ করে আর্টিকেল 32-কে ছুঁড়ে ফেলে দিতে পারে, অ্যামেন্ড করে রিমুভ করে দিতে পারে। আর্টিকেল 32 যদি না থাকে তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্ট যাবো কি করে? পার্লামেন্ট যদি চায়, পার্লামেন্ট কি সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা, অর্থাৎ কনসেপ্ট অফ চেকস অ্যান্ড ব্যালেন্স, যদি আমাদের পার্লামেন্ট এমন কোনো আইন তৈরি করে, যদি আমাদের স্টেট লেজিসলেচার এমন কোনো আইন তৈরি করে যে আইনটা প্রপার কনস্টিটিউশনাল নয়, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট যেতে পারি। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করে যদি মনে করে সেই আইনটা অসাংবিধানিক, সেই আইনটার পুরোটাকে বা আইনটার কিছুটাকে ভয়েড করতে পারে। সেই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। জুডিশিয়াল রিভিউ হাইকোর্টের আছে। পার্লামেন্ট কি চাইলে সেই ক্ষমতা সুপ্রিম কোর্ট থেকে কেড়ে নিতে পারে? অ্যান্সিলারি পাওয়ার কেড়ে নিতে পারে? উত্তর না। তার মানে পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করবে এটা ঠিক, বাট পার্লামেন্ট কনস্টিটিউশনের পুরো পোর্শনটা অ্যামেন্ড করবে না। যদি এটা হয় গোটা কনস্টিটিউশন, তার মধ্যে কিছুটা পার্ট থাকবে যেটা হলো নন অ্যামেন্ডেবল পোর্শন। এই পোর্শনটা নন অ্যামেন্ডেবল পোর্শন। তোমার কাছে পার্লামেন্টে যতই স্ট্রেংথ থাকুক না কেন, পার্লামেন্ট এই জায়গাটা টাচ করতে পারবে না। এইটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার। এটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে, পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে। সুপ্রিম কোর্ট এটাও বলছে যে পার্লামেন্ট সংবিধান অ্যামেন্ড করতে পারলেও সংবিধানের কিছু পার্ট আছে যেটা চাইলেও পার্লামেন্ট টাচ করতে পারবে না, সেটা হলো বেসিক স্ট্রাকচার। প্রিএমএল এর ভেতরেও এমন কিছু শব্দবন্ধ আছে যেগুলো পার্লামেন্ট টাচ করতে পারবে না। প্রিএমএল সংবিধানের পার্ট, 1973 সালে কেশবানন্দা ভারতী কেস, বাট প্রিএমএল এর ভেতরে ডেমোক্রেসি আছে, সেটাকে পার্লামেন্ট চেঞ্জ করে অটোক্রেসি করতে পারবে না। প্রিএমএল এর ভেতরে সভারিন আছে, সেটাকে পার্লামেন্ট চেঞ্জ করে ডমিনিয়ন স্ট্যাটাস করতে পারবে না। কিছু কিছু পার্ট আছে এটা বেসিক স্ট্রাকচার, সেখানে কোনো চেঞ্জেস করা যাবে না। তাহলে এখানে যদি আমরা পড়ি যে প্রিএমবেল এর আইডিয়াটা আমি আসছি, একে গোপালান কেস, সেখানে বলা হচ্ছে পিপল অফ ইন্ডিয়া ইজ দ্য রিয়েল সোর্স অফ দ্য সভারিন পাওয়ার। আমরা সবাই জানি পিপল অফ ইন্ডিয়া ইজ দ্য সোর্স। কেন সোর্স সেটা আমি বললাম, সুপ্রিম কোর্ট নিজেও সেটা বলছে। তার সাথে ইম্পর্টেন্ট জাজমেন্টে বেরুবারি কেসে প্রিএমবেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন বলছে। পরে এই সুপ্রিম কোর্টই নিজের রায় চেঞ্জ করে বলছে প্রিএমবেল ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ভার্ডিক্ট চেঞ্জ।
তার সাথে বলা হচ্ছে the basic structure part of the preamble what's mentioned cannot be amended by the parliament. এলআইসি কেসেও সেম কথাকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করছে, প্রিএমবেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ কেশবানন্দা ভারতী কেসে যেটা বলছিল সেটাকেই সুপ্রিম কোর্ট আপহেল্ড করলো। কোন কেসে? না এলআইসি কেসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রিএমবেল এর কনসেপ্ট যদি আমরা বলি, তাহলে প্রিএমবেল এর কনসেপ্ট আমি অবভিয়াসলি এখানে বলতেই পারি, যেটা আমি বলেওছি, দ্য আইডিয়াস বিহাইন্ড দ্য প্রিএম্বল টু ইন্ডিয়াস কনস্টিটিউশন ওয়ার লেড ডাউন বাই জওহরলাল নেহরু's অবজেক্টিভস রেজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য অ্যাসেম্বলি অন 22 জানুয়ারি। আর এটাকে যদি বলা হয় এটাকে মুভ কবে করা হয়েছিল, সেটাও আমরা জানি মুভ কবে করা হয়েছিল। এটাকে মুভ করা হয়েছিল 13 ডিসেম্বর 1946। আর এটা পাস হয়েছিল কবে? না 22 jan 1947। এইখানেই মেনলি বলা হয়েছিল যে সংবিধানের উদ্দেশ্য শুধু গাইডলাইন নয়, সংবিধান মানুষকে লিবার্টি দেবে, সংবিধান মানুষকে জাস্টিস দেবে, সংবিধান মানুষকে ইকুয়ালিটি দেবে, এগুলোর কথা বলা হয়েছিল। এগুলোকে প্রিএমবেলে অ্যাড করা হয়েছে, আমরা সবাই জানি। আর এগুলোর অ্যাপ্লিকেশন যদি বলে সেটা হলো পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4 ডিপিএসপি। কারণ পার্ট 3 আমরা দেখেছি ইকুয়ালিটির কথা বলা আছে, আর্টিকেল 14 থেকে 18, আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন লিবার্টি, আর্টিকেল 21 জাস্টিস, আর্টিকেল 22 ইকুয়ালিটি জাস্টিস, আর্টিকেল 23 জাস্টিস, 24 জাস্টিস। সো স্পেসিফিক্যালি আমরা যদি বলি যে এই লিবার্টি জাস্টিস ইকুয়ালিটি, যেটা অবজেক্টিভ রেজলিউশনে নেহেরু বলা ছিল যে এই সংবিধান শুধুমাত্র গাইডলাইন হিসেবে কাজ করবে না, এই সংবিধান মানুষকে লিবার্টি দেবে, ইকুয়ালিটি দেবে, জাস্টিস দেবে, সেই কনসেপ্টটা প্রিএমবেলেও অ্যাড করা হয়েছে, যার ইনকর্পোরেশন হলো পার্ট 3 পার্ট 4, যেটা আমরা অলরেডি জানি। এই পার্টটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট যেটা পড়বো যে প্রিএমবেল যদি সংবিধানের পার্ট হয়, এটা ঠিক যে প্রিএমবেলের সবটা, প্রিএমবেলের শব্দগুলোকে অ্যামেন্ড করা যাবে না, বাট প্রিএমবেলকে তো অ্যামেন্ড করা যাবে, অফকোর্স করা যাবে, কেন করা যাবে না? প্রিএমবেল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ইফ প্রিএমবেল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইট ইজ অ্যামেন্ডেড অলসো, ইট ক্যান বি অ্যামেন্ডেড অলসো, এটাকে অ্যামেন্ড করা যায়। কিন্তু হ্যাঁ, দেখতে হবে যে এর ভেতরে যেন বেসিক স্ট্রাকচার গুলোতে আমি টাচ না করতে পারি, পার্লামেন্ট টাচ না করতে পারে। প্রিএমবেলকে একবারই অ্যামেন্ড করা হয়েছে। প্রিএমবেল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যখন 3টে ওয়ার্ড অ্যাড করা হচ্ছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট শব্দটা আগেও ছিল, সোশ্যালিস্ট শব্দটা আগে ছিল কোন আর্টিকেলের ভেতরে? আর্টিকেল 25-এ এটা ছিল, এটা প্রিএমবেলে অ্যাড করা হচ্ছে 1976-এ। তাহলে আর্টিকেল 25-এ সোশ্যালিস্ট আগে থেকেই ছিল, ফ্রম 1949 ইটসেলফ। 1976-এ গিয়ে এই শব্দটা অ্যাড হচ্ছে প্রিএমবেলে। সেকুলার ইন্টিগ্রিটিটাও অ্যাড করা হচ্ছে প্রিএমবেলে বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমাদের দেশে 25 জানুয়ারি 1976 এমার্জেন্সি লাগু করা হয়। এমার্জেন্সি প্রক্লেম করে প্রেসিডেন্ট ফাখরুদ্দিন আলী আহমেদ অন দ্য রেকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। তো তখন যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি, কারণ এত সাংবিধানিক প্রভিশনাল চেঞ্জ সেখানে হয়েছিল, সেখানেও এই 3টে ওয়ার্ডকে কিন্তু আমরা অ্যাড করেছিলাম। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। তার সাথে আমরা চলে যাই এবার একটুখানি আমরা শব্দবন্ধগুলো দেখবো। সভারিন, সভারিন মানে ভারত কোনো পার্টিকুলার পাওয়ারের ডমিনিয়নে কাজ করবে না। মানে আমরা বলতে পারি আগে আমাদের যে উদ্দেশ্য, আমরা যখন কনস্টিটিউশনে, আমরা যদি ইতিহাস পড়ে থাকি, আমরা দেখব কংগ্রেস তার প্রথমে একদম ফার্স্ট টাইম কংগ্রেস কিন্তু বলতো ডমিনিয়ন স্ট্যাটাসের কথা, কারণ তখন কংগ্রেস কনফিডেন্ট ছিল না। কংগ্রেসের মনে হতো আমরা একটা দেশকে চালাতে পারবো না, সম্ভব নয়, তাই মাথার ওপর বরং ইংল্যান্ডের মনার্ক বসে থাকুক, নিচে আমরা থাকি, আমরা আমাদের মতো দেশ চালাই, মাথার ওপর ইংল্যান্ডের মনার্ক সে অ্যাজ এ কনস্টিটিউশনাল হেড হিসেবে কাজ করবে, আমাদেরকে গাইড করবে, সেটাই বেটার।
1929 সালে সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, কংগ্রেসের নতুন জেনারেশন, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু। মোহাম্মদ আলী জিন্নাহ যদিও পুরোপুরি ভাবে অনেক কনসেপ্টে কংগ্রেসের বিরোধিতা করলেও, অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে তৈরি হলেও কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসের সাথে তারা সহমত পোষণ করেছিল। তার মধ্যে একটা ছিল ডমিনিয়ন স্ট্যাটাস থেকে বেরিয়ে আসতে হবে। তার সাথে অবশ্যই আমি যার নাম নেব সেটা হলো সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজাগোপালাচারী, গান্ধীয়ান। কিন্তু তার চিন্তা ভাবনা ছিল যে না, আমাদেরকে ডমিনিয়ন স্ট্যাটাস থেকে বেরোতে হবে, আমাদের এমন একটা সিস্টেম চালু করতে হবে যেখানে বাইরের কোনো দেশ, স্পেসিফিক্যালি আমি যদি ইংল্যান্ডের কথা বলি, তারা আমাদের দেশের ইন্টারনাল পলিসিতে ইন্টারফেয়ার করবে না। স্বাধীনতা পেয়ে কোনো লাভ নেই যদি সেখানে সভারেনিটি না থাকে। আমরা কারুর আন্ডারের, কারুর ডমিনিয়নে থাকলে সেই স্বাধীনতার বেসিক্যালি কোনো ভ্যালু নেই। এটা নতুন জেনারেশন কংগ্রেসের বুঝতে পারে বলেই 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়া হয়েছিল। এবং 1947-এ আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি তখন আমাদের কনস্টিটিউশন এনফোর্স করেনি বলে আমরা তখন সভারেনিটি ছিল না আমাদের, আমরা তখন ব্রিটিশ ডমিনিয়ন থাকলেও 1950 সালের 26 জানুয়ারি গিয়ে আমরা কিন্তু নিজেদেরকে সভারিন বলছি এবং আমরা ব্রিটিশ ডমিনিয়ন থেকে পুরোপুরি বেরিয়ে পূর্ণ স্বরাজ পাচ্ছি। তাহলে sovereign মানে কি? That terms mean India has its own independent authority and it is not a dominion of any other external power. In the country, the legislature has power to make law which are subject to certain limitations. তুমি এটা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে লেজিসলেচার আইন তৈরি করতে পারবে, খুব ভালো কথা, লিমিটেশন কি? মাথায় রাখতে হবে কনস্টিটিউশন আমাদের দেশের সুপ্রিম ল। তাই কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন যদি বানায়, পার্লামেন্ট বানাতে পারে, ইউনিয়ন লেজিসলেচার বানাতে পারে, রাজ্যের আইনসভা বা স্টেট লেজিসলেচার বানাতে পারে। কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্যের সরকার এমন কোনো পলিসি নিয়ে আসে যে পলিসি অসাংবিধানিক, যে পলিসি সংবিধান বিরোধী, আমাদের দেশের ফান্ডামেন্টাল লকে যে পলিসি ভায়োলেট করছে, সেই পলিসি বা সেই আইনকে জুডিশিয়ারি নাল অ্যান্ড ভয়েড করে দেবে যদি সেই ল বা পলিসির কনস্টিটিউশনালিটি নিয়ে আমাদের মনে প্রশ্ন হয় এবং সেটাকে চ্যালেঞ্জ করে আমরা যদি সুপ্রিম কোর্ট যাই। ক্লিয়ার? সভারেনিটি। নেক্সট কনসেপ্ট হলো সোশ্যালিস্ট। যদি সোশ্যালিজম নিয়ে আমরা বলতে চাই, আগে আমি একটুখানি কমিউনিস্টিক সোশ্যালিজমের কথা বলবো। কমিউনিস্টিক সোশ্যালিজম মানে হলো কমিউনিস্ট দেশগুলোতে যে সোশ্যালিজম আমরা দেখতে পাই। স্পেসিফিক্যালি কমিউনিস্ট দেশগুলোতে ইকোনমির যে সেক্টর গুলো আছে, প্রাইমারি সেক্টর, যেখানে এডুকেশন পড়ছে, যেখানে এগ্রিকালচার পড়ছে, যেখানে মাইনিং পড়ছে, এটা আমরা ডিরেক্ট ইউজ করি, ঠিক আছে? বা ধরো ফর এক্সাম্পল সেকেন্ডারি সেক্টর, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি, যেক্ষেত্রে ডিরেক্ট হয়তো আমরা কিছু ইউজ করি না, বাট প্রাইমারি সেক্টরে যেটা তৈরি হয় সেটাকে অ্যাজ এ র মেটেরিয়াল আমরা প্রসেস করি, প্রসেস করে যখন আমরা কিছু বানাই, সেকেন্ডারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর। বা ফর এক্সাম্পল আমাদের যে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, একটা কমিউনিস্ট কান্ট্রিতে সার্ভিস সেক্টরের মধ্যে এডুকেশন আসবে, ব্যাংকিং আসবে, সবকিছু আসবে, যেখানে আমরা সরাসরি কোনো গুডস এর কথা বলছি না কিন্তু সার্ভিসের কথা বলছি। অর্থাৎ সার্ভিস বলতে আমরা টাকা দেবো এবং সামথিং আমরা কিছু একটা সার্ভিস পাবো। একটা কমিউনিস্ট দেশে এই সমস্ত সেক্টর গুলো সরকারের আন্ডারে কাজ করে, কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। গান্ধীজি বলল এই কনসেপ্ট যদি থাকে তাহলে প্রবলেম আছে। কি প্রবলেম? আচ্ছা, তোমার ইচ্ছে হলো তুমি একটা কলেজ বানাবে, কারোর ইচ্ছে হলো সে একটা স্কুল বানাবে, কারোর ইচ্ছে হলো একটা সে হাসপাতাল বানাবে, কারোর ইচ্ছে হলো সে একটা অন্য কোনো সংস্থা বানাবে। সেটা তো সম্ভব নয় যদি সবকিছু গভর্নমেন্ট কন্ট্রোল করে। আর যদি সবার জন্য করতে হয়, যদি সমাজের প্রতিটা সেক্টরকে নিয়ে চলতে হয়, তাহলে কিন্তু পুরোপুরি ভাবে কমিউনিস্টিক যে সোশ্যালিজম সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, করে গান্ধিয়ান সোশ্যালিজম এর কনসেপ্টে আসতে হবে, যেটা ভারতবর্ষ অ্যাডপ্ট করেছে। আমাদের সোশ্যালিজম মানে কিন্তু কমিউনিস্ট দেশে যে সোশ্যালিজম আছে সেটা নয়। আমাদের সোশ্যালিজম মানে হলো যে সোশ্যালিজমের কথা গান্ধীজি বলেছে, সবাইকে নিয়ে চলা, সবকা সাথ সবকা বিকাশ। সেখানে সরকারি সেক্টরও থাকবে, আবার সেখানে বেসরকারি সেক্টরও থাকবে।
সেখানে যাদবপুর ইউনিভার্সিটিও থাকবে, সেখানে অ্যামিটি ইউনিভার্সিটিও থাকবে, সেখানে অ্যাপোলো এমআরআই ও থাকবে, সেখানে পিজিএনআরএস আরজি করও থাকবে, সেখানে সাউথ পয়েন্ট থাকবে, সেখানে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থাকবে। অর্থাৎ ইটস এ মিক্স স্ট্রাকচার। সেটা আমাদের ফলো করতে হবে, কারণ পুরোপুরি ভাবে কমিউনিস্টিক সোশ্যালিজমে ঢুকে গেলে সবাই তাদের মতো করে কাজ করতে পারবে না। ডেফিনেটলি একটা কন্ট্রোল থাকবে সরকারের। যত ইউনিভার্সিটি আছে, সেটা প্রাইভেট হোক, সেগুলো কিন্তু ইউজিসি রেকগনাইজ করে। যত স্কুল আছে সেগুলোকে কিন্তু সিবিএসসি, আইসিএসসি বা পশ্চিমবঙ্গের সরকার বা লোকাল বোর্ড, কেন্দ্রীয় সরকারের বোর্ড তারা রেকগনাইজ করে। যত হসপিটাল আছে তাদেরকে সরকার লাইসেন্স দেয়। অর্থাৎ কন্ট্রোল সরকারের হাতে আছে। কিন্তু প্রাইভেট সেক্টরে যারা আছে তাদেরও কিন্তু কিছু করার একটা স্কোপ থাকবে, যদি গান্ধিয়ান সোশ্যালিজম কাজ করে কমিউনিস্টিক সোশ্যালিজমের পরিবর্তে। কংগ্রেস আবাদি সেশনে এই রেজলিউশনটা অ্যাডপ্ট করে। আমরা একটু সোশ্যালিজম দেখে নিই। India follows democratic socialism, ideas of Gandhi in Indian national movement and Rousseau in French Revolution instead of communistic socialism. It holds faith in a mixed economy. Both private and public sector coexist side by side. The Congress Party adopted a resolution to establish a socialistic pattern of society in its Abadi session 1955. এবং 1956 যে ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন আসছে, সেখানে কিন্তু অফিসিয়ালি মিক্সড ইকোনমি অ্যাডপ্ট করা হচ্ছে। আশা করি বোঝা গেছে। সোশ্যালিজম হয়ে গেল। সোশ্যালিজমকে আমরা অ্যাড করেছি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের প্রিএমবেলের ভেতরে। নেক্সট কনসেপ্ট অবভিয়াসলি আমরা জানি, সেটা হলো সেকুলার। সেকুলার মানে কি? সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। কিন্তু সেকুলারিজমেরও আবার ভাগ হয়। যদি আমি ফরেন সেকুলারিজম বলি, ফর এক্সাম্পল, যেটা ইউরোপে খুব ফলো করা হয়, সেটা হলো স্টেট অ্যান্ড চার্চ, বা এখানে তুমি যদি অ্যাজ এ রিলিজিয়ানও দেখো, বিখ্যাত কথা ছিল স্টেট হ্যাজ টু বি সেপারেটেড ফ্রম চার্চ, দুটো আলাদা এন্টিটি। এক সময় রোমকে কন্ট্রোল করতো চার্চ গুলো। তাই কি বলা হচ্ছে, স্টেটকে চার্চের থেকে আলাদা করে দাও। স্টেট স্টেটের মতো কাজ করবে, চার্চ চার্চের মতো কাজ করবে, রিলিজিয়ান রিলিজিয়ানের মতো কাজ করবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো কাজ করবে। দ্যাট ইজ সেকুলারিজম। আমাদের দেশে এই সেকুলারিজম এই মডেল ফলো করে না। আমরা যে মডেল ফলো করি সেটাকে আমরা বলি সর্ব ধর্ম সমন্বয়। অর্থাৎ ভারতবর্ষে প্রতিটা রিলিজিয়ানকে ইকুয়ালি ট্রিট করা হয়। যদি তুমি ডেমোগ্রাফি দেখো, যদি তুমি সেন্সাস দেখো, ইন্ডিয়া ইজ এ হিন্দু মেজরিটি কান্ট্রি। কিন্তু যখন তুমি দেখো ভারতবর্ষ একটা সেকুলার মডেল ফলো করে, তার মানে সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করা হচ্ছে। সেটা কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশনের একটা ফিচার, যেটা হলো ভারতের সেকুলারিজম। এখানে সমস্ত ধর্ম, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার থাকতে পারে, ন্যাশনাল অ্যানিমাল থাকতে পারে, কিন্তু আমাদের কোনো ন্যাশনাল রিলিজিয়ান নেই। রাষ্ট্রের কাছে সমস্ত ধর্ম ইকুয়ালি ইম্পর্টেন্স পাবে, ইকুয়ালি ট্রিট হবে। বোঝা গেছে? দ্যাট ইজ সেকুলারিজম। সেকুলারিজমে আমরা যদি দেখি, ইকুয়াল রেসপেক্ট and equal protection of all religion by the government, but state shall have no specific religion. It will remain impartial towards all religion. Secular. Next concept, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিকের মেন যে মানে সেটা আমরা জানি, যে ডেমোক্রেসি মানে হলো যেখানে সরকারে কে থাকবে সেটা মানুষ ঠিক করবে। নর্মালি আমরা দেখেছি চীন, সেখানে সরকারে কে থাকবে সেটা মানুষ ঠিক করে না, কারণ ওখানকার মানুষ ভোট দিতে পারে না। আমাদের দেশের মানুষের শুধু ডেমোক্রেসি আছে তা না, আমাদের দেশের মানুষের লিবার্টি অফ থট, এক্সপ্রেশন এন্ড বিলিফ আছে। এই লিবার্টিও প্রিএমবেলের পার্ট। এবং লিবার্টি মানে হলো মানুষ তার মতো চিন্তা ভাবনা করতে পারবে। বাইরের কেউ এসে আমাকে বলে দেবে না তোমায় কাকে ভোট দিতে হবে, তোমার ইডিওলজি কি হবে। তোমার ইডিওলজি অনুযায়ী তুমি ভোট দেবে। এবং আমাদের দেশের পার্লামেন্টে যে দলের মেজরিটি হবে সেই দল ভারত সরকার তৈরি করবে। পার্লামেন্টের লোয়ার হাউস, লোকসভায় যার মেজরিটি সরকার তার। রাজ্যের আইনসভার লোয়ার হাউস, বিধানসভায় যার মেজরিটি রাজ্য সরকার তার। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি। ঠিক আছে? মানুষ ভোট দিয়ে ঠিক করবে সরকারে কে থাকবে। গণতন্ত্র, গণ মানুষ, ডেমোস মানুষ, কি বলা আছে,
The term implies that Constitution of India has an established form of constitution which gets its authority from the will of the people expressed in an election. The Indian Constitution provides for a representative parliamentary democracy under which the executive is responsible to the legislature for all its policies and action. First of all, what is representative democracy? আমি সরাসরি পার্লামেন্টে পার্টিসিপেট করব না, ল মেকিং এ পার্টিসিপেট করব না, আমি সরাসরি এক্সিকিউটিভে পার্টিসিপেট করব না, আমি আমার একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠাবো আমার এরিয়া থেকে, যে এমএলএ হিসেবে বিধানসভায় আমার এরিয়াকে রিপ্রেজেন্ট করবে, আমার বিধানসভাকে রিপ্রেজেন্ট করবে, যে এমপি হিসেবে লোকসভার পার্লামেন্টের লোয়ার হাউস লোকসভাতে আমার পার্টিকুলার পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এবং যেখানে বলা হচ্ছে লেজিসলেচার এর কাছে এক্সিকিউটিভ রেসপন্সিবল থাকবে, কারণ এক্সিকিউটিভের মেন পার্ট তারা হলো সরকার, আর সরকার আলটিমেট তখনই তৈরি হবে যখন লেজিসলেচারে তার মেজরিটি থাকবে। তার মানে লেজিসলেচারে যার মেজরিটি, এক্সিকিউটিভের মেন পার্ট সরকার, তার এক্সিকিউটিভের ভেতরে প্রেসিডেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার থাকে, অ্যাটর্নি জেনারেল থাকে। এই যে প্রাইম মিনিস্টার, ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার, রাজ্যের ক্ষেত্রে চিফ মিনিস্টার, স্টেট কাউন্সিলর মিনিস্টার, তারা তৈরি হচ্ছে, সরকার তৈরি হচ্ছে যদি তাদের রাজ্যের আইনসভার বিধানসভায় মেজরিটি থাকে বা লোকসভায় মেজরিটি থাকে। অর্থাৎ লেজিসলেচারের কাছে এক্সিকিউটিভ ওই জন্য রেসপন্সিবল। এক্সিকিউটিভ তুমি তখনই হবে যখন তোমার লেজিসলেচারে মেজরিটি থাকবে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং এটাকে ডেমোক্রেসির কনসেপ্ট বলা হচ্ছে। নেক্সট কনসেপ্ট, রিপাবলিক. A democratic polity can be classified into two categories, monarchy, republic. The term indicates that head of the state is elected by the people. In India, President of India is elected head of the state. Article 54, ভারতবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত, ভারতবর্ষের প্রেসিডেন্ট ইলেক্টেড। দিস ইজ দ্য মিনিং অফ রিপাবলিক। আমরা যদি ইংল্যান্ডকে আর ইন্ডিয়াকে পাশাপাশি রাখি, ইংল্যান্ডের যিনি হেড অফ দ্য স্টেট, ব্রিটিশ মনার্ক, তিনি মানুষের দ্বারা নির্বাচিত নন, নট ইলেক্টেড বাই দ্য পিপল, সেম ফ্যামিলি থেকে বিলং করছে, হেরিটারি, এলিজাবেথ টু, চার্লস থ্রি, সেম ফ্যামিলি, বাকিংহাম প্যালেস। ইন্ডিয়াতে যিনি প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট, কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া, ইলেক্টেড বাই পিপল, দ্রৌপদী মুর্মু, সরাসরি হয়তো মানুষের দ্বারা নির্বাচিত নয়, বাট পরোক্ষভাবে, ইনডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। কনসেপ্ট অফ রিপাবলিক, কনসেপ্ট হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রান্স, রিপাবলিকের কনসেপ্ট ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? চল, জাস্টিস, তিন ধরনের জাস্টিসের কথা বলা আছে, সোশ্যাল জাস্টিস, social justice, economic justice, political justice. Concept of justice has been taken from Russian Revolution. Social justice, আমি পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে বিলং করি, এসসি, এসটি, ওবিসি, কিন্তু আমার কাছে জাস্টিস আছে, জাস্টিস আছে বলেই আমি কিন্তু রিজার্ভেশন পাচ্ছি, আমার কাছে সুযোগ সুবিধা আছে কাজ করার। আমি পলিটিক্যাল জাস্টিস আমাদের দেশে আছে, তুমি যতই পিছিয়ে পড়ো তুমি ভোটে পার্টিসিপেট করতে পারবে, ভোটে পার্টিসিপেট করতে পারবে অ্যাজ এ ভোটার, ভোটে দাঁড়াতে পারবে এবং এমপি এমএলএ হতে পারবে। ভারতবর্ষের প্রেসিডেন্ট, কনস্টিটিউশনাল হেড একজন ট্রাইবাল, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ওবিসি কমিউনিটি, মোদি কমিউনিটি থেকে বিলং করে, মোদি ইজ এ ওবিসি কমিউনিটি অফ গুজরাট, বিকজ আমাদের দেশে পলিটিক্যাল জাস্টিস আছে। ইকোনমিক জাস্টিস, তুমি পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে বিলং করো, শুধু তাই নয় তোমার কাছে টাকা নেই, পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে, ডিপিএসপি তে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 39A, সেখানে বলা হচ্ছে ফ্রি লিগাল এডের কথা, যদি তোমার কাছে টাকা না থাকে তুমি অ্যাপ্রোচ করতে পারো ভারতবর্ষের জুডিশিয়ারিকে, বলতে পারো যে আমার কাছে টাকা নেই, তখন তোমাকে ফ্রিতে লয়ার প্রোভাইড করা হবে, অ্যাডভোকেট প্রোভাইড করা হবে, যে তোমার ওই অ্যাডভোকেসি করবে, বিকজ আমাদের দেশে ইকোনমিক জাস্টিস আছে। তোমার যদি টাকা না থাকে, আর্টিকেল 21A তোমাকে ক্ষমতা দিচ্ছে 6 থেকে 14 বছরের বাচ্চা তারা এডুকেশন পাবে। আর্টিকেল 41 তোমাকে বলছে তুমি বেকার ভাতা পাবে, তুমি বার্ধক্য ভাতা পাবে, তুমি বিধবা ভাতা পাবে, কারণ তোমার ইকোনমিক জাস্টিস আছে। ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইট, আমি আগেও বলেছি, এই প্রিএমবেলে যে কথাগুলো বলা আছে সেগুলোর অ্যাপ্লিকেশন, আর্টিকেলস গুলো মিলিয়ে নিলে তোমরা সেটা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা যদি দেখি
Equality. Obviously, the term equality means no section of society has any special privilege, and all the people have given equal opportunity for everything without any discrimination. Everyone is equal before law. Article 14, equality before law. তুমি আলটিমেট আইনের চোখে, তুমি শাহরুখ খানের ছেলে হও, তুমি সলমান খান হও, তুমি দিল্লির মুখ্যমন্ত্রী হও, তুমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হও, শাস্তি পেতে হবে। কেউ আইনের ওপরে নয়। প্রেসিডেন্ট এবং গভর্নর অফিসটা হোল্ড করার সময় তোমার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না, কিন্তু যখন তোমাকে অফিস থেকে রিমুভ করে দেওয়া হবে তখন তোমার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করে তোমাকে জেলে পাঠানো যায়। বিহারের এক সময়কার খুব পপুলার মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে জেল খাটতে হয়েছে। তামিলনাড়ুর এক সময়কার খুব পপুলার মুখ্যমন্ত্রী জয়ললিতাকে জেল খাটতে হয়েছে। আর্টিকেল 14। আমাদের দেশে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে আর্টিকেল 15, স্টেট ক্যানট ডিসক্রিমিনেট অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। স্যার কাস্ট বেস রিজার্ভেশন আছে? হ্যাঁ আছে, আর্টিকেল 15 ক্লজ 4, সেটা হলো সোশ্যাল জাস্টিস। স্যার ওমেন রিজার্ভেশন আছে, আর্টিকেল 15 ক্লজ 3 আছে, সেটাও হলো সোশ্যাল জাস্টিস। কারণ এসসি, যারা জেনারেল এসসি এসটিরা এখানে বিলং করে, যারা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে একটা পুরুষ এখানে একটা মহিলা বিলং করে, তাদেরকে সেম ইকুয়ালিটি নিয়ে যাওয়া হচ্ছে, তাই জন্য 15 ক্লজ 3 15 ক্লজ 4 অ্যাড করা হয়েছে। এটা নিয়ে আমরা আরো ডিটেলে চর্চা করব। ইকুয়ালিটি। ফ্র্যাটার্নিটি, universal brotherhood and emotional attachment with the country and all the people. Fraternity helps to promote dignity and unity. সবাইকে একসাথে থাকতে গেলে ফ্র্যাটার্নিটি খুব দরকার হয়, নয়তো ঝগড়া হবে। হিন্দু মুসলমান, শিখের সাথে হিন্দুদের ঝগড়া হবে। উই আর এ ফ্র্যাটার্নিটি, উই আর এ কান্ট্রি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ফ্র্যাটার্নিটি, ইউনিভার্সাল ব্রাদারহুড কনসেপ্ট। Liberty. The term liberty means freedom for people to choose their way of life, the political views, behavior in the society. Liberty does not mean freedom to do anything. A person can do anything but in the limits set by law. Concept of liberty, equality, fraternity has been taken from French Revolution. তুমি তোমার মতো করে, তোমার লিবার্টি অফ থট, তুমি তোমার মতো করে ভাবনা চিন্তা করতে পারো, তুমি নিজের নিজের মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারো। তুমি নাটক করবে নাকি কবিতা করবে নাকি সিনেমা বানাবে, সেটা তোমার ব্যাপার। তুমি কোন ধর্মে বিশ্বাস করবে, আদৌ কোনো ধর্মে বিশ্বাস করবে কিনা তোমার লিবার্টি। তুমি কমিউনিজমে বিশ্বাস করতে পারো, তুমি কোনো ধর্মে বিশ্বাস নাও করতে পারো, তুমি বলতে পারো ধর্ম বর্ণ জাত মানুষ মানুষের ভেদাভেদ সৃষ্টি করে। তোমার একটা ইডিওলজি থাকতে পারে, তুমি তোমার লাইফ চুজ করবে। তোমার কি অকুপেশন থাকবে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি পড়বে তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ব্যক্তি স্বাধীনতা, তোমার লিবার্টি। তুমি কি খাবে তোমার লিবার্টি। কিন্তু লিবার্টি মানে এটা নয় যা ইচ্ছে তাই করব, তোমাকে কিছু আইন মেনে চলতে হবে। ইউ হ্যাভ লিবার্টি অফ অকুপেশন, আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন জি, রাইট টু অকুপেশন। না, রাইট টু অকুপেশন মানে কিন্তু নারী পাচার, শিশু পাচার, এক্সপ্লোসিভ বানানো নয়, কারণ সেটা বেআইনি কাজ। বোঝাতে পারলাম? লিবার্টি, কনসেপ্ট অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন। তো এই হলো মোটামুটি আমাদের প্রিএমবেল। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওয়ার্ডস গুলোর মানে বোঝা, ইম্পর্টেন্ট যে জাজমেন্ট গুলো আমরা পড়েছি, বেরুবাড়ি কেস, যেখানে বলা হচ্ছে প্রিএমবেল সংবিধানের পার্ট নয়। পরে আবার সেই সুপ্রিম কোর্টে 73 সালে কেশবানন্দ ভারতী কেসে বলছে প্রিএমবেল সংবিধানের পার্ট। 60 সাল 73 সাল, মাঝে 13টা বছর। এবং আর্টিকেল 137-এ সুপ্রিম কোর্ট নিজের ভার্ডিক্টকে চেঞ্জ করতে পারে, তার একটা খুব ভালো অ্যাপ্লিকেশন। এগুলো একটু মাথায় রাখতে হবে, শব্দবন্ধগুলো একটু মাথায় রাখতে হবে, এবং কোন ফ্রেজের ক্ষেত্রে কোন আর্টিকেল তার অ্যাপ্লিকেশন সেটা একটু মাথায় রাখতে হবে। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।